আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কেরিয়ার কানেক্ট পডকাস্টে। আজকের এপিসোডে আছি আমি লামিহা জান্নাত মেঘা, এবং আজ আমাদের সাথে আছেন বাংলাদেশের সর্ববৃহৎ সরকারি ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি এর একজন সিনিয়র অফিসার। পাশাপাশি তিনি যুক্ত আছেন বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে, উপস্থাপনা, বক্তৃতা, কবিতা লেখা ও আবৃত্তি চর্চায়। আজ আমরা কথা বলবো ব্যাংকিং কেরিয়ার গাইডলাইন, দক্ষতা উন্নয়ন ও সৃজনশীলতার শক্তি নিয়ে। কেরিয়ার কানেক্ট পডকাস্টে আপনাকে স্বাগত। স্যার, আপনি কেমন আছেন? ধন্যবাদ মেঘা। আমি ভালো আছি। আর চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করবার সুযোগ পেয়েছি, এজন্য খুবই ভালো লাগছে। আহ, যারা দর্শক শ্রোতা যারা দেখছেন, তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এবং ক্যারিয়ার কানেক্ট পডকাস্ট এর পেছনে যারা কাজ করছে, তাদেরকেও আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। স্যার, প্রথমেই জানতে চাই বর্তমান সময়ে ব্যাংক সেক্টরে কেরিয়ার গড়ার গুরুত্ব আপনি কিভাবে দেখেন? ব্যাংক সেক্টর তো আসলে কেরিয়ার গড়বার জন্য একটি বৃহৎ প্ল্যাটফর্ম। ব্যাংক সেক্টর কিন্তু একটি দেশের আহ, অর্থনৈতিক যে ব্যবস্থা, এই ব্যবস্থাটির শক্তি, এবং এই অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করবার জন্যই কিন্তু ব্যাংকগুলো কাজ করে যায়। তাই যারা এই ব্যাংক সেক্টরে ক্যারিয়ার গড়তে চায়, তারা অবশ্যই পরোক্ষভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। এবং এই ব্যাংক সেক্টরে যারা ক্যারিয়ার গড়তে চায় তাদের এখানে কিন্তু ক্যারিয়ারটিকে একটি দীর্ঘমেয়াদী এবং স্থায়ী, এবং এখানে কিন্তু একটি এই ব্যাংক সেক্টরে কাজ কিন্তু করাটা কিন্তু একটা আহ, সুনামেরও বিষয়। তো এই জন্য যারা মেধাবী, দেশের মেধাবী যারা, তারা সবসময় চায় যে আমরা একটু ব্যাংকে কাজ করি। কোনো না কোনো ব্যাংকে যদি তারা কাজ করতে চায়, তারা নিজেই এর জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে। দেশের প্রধান ব্যাংক বাংলাদেশ ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে, এছাড়া বেসরকারি যে ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু আহ, এই চাকরির জন্য অনেক নিশ্চয়তা দিয়ে থাকে। চাকরির নিশ্চয়তা আছে, সিকিউরিটি আছে। এই জন্য এই জায়গাটা খুবই ভালো একটি প্ল্যাটফর্ম ক্যারিয়ারের জন্য। স্যার, বর্তমানে ব্যাংক সেক্টরে কেরিয়ার গড়তে একজন গ্রাজুয়েটের কি কি দক্ষতা থাকা সবচেয়ে জরুরি? হ্যাঁ, ব্যাংক সেক্টরে ক্যারিয়ার গড়বার জন্য তো আহ, সবচেয়ে প্রধান যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি একজন ব্যাংকার হতে চাই। এই লক্ষ্যটা আমার থাকতে হবে। স্বপ্ন কিন্তু মানুষকে এগিয়ে নিয়ে যায়, এবং স্বপ্নই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে। জি স্যার। স্বপ্ন যদি কেউ দেখতে না পারে, তাহলে সে কিন্তু বেশি দূর এগিয়ে যেতে পারবে না। এই জন্য আমাদেরকে স্বপ্ন দেখতে হবে সবার আগে। আমি কোথায় আছি এটি বড় বিষয় নয়, বড় বিষয় যে আমি আসলে স্বপ্ন দেখতে পারছি কিনা, আমি কি স্বপ্ন দেখছি। বিষয় সেটাই, যে আমি কোথায়, এখন কোথায় অবস্থান করছি, কোথায় আছি, বিষয় সেটা নয়। বিষয় আমি স্বপ্ন দেখতে পারছি কিনা, বা আমি কত দূরে যাওয়ার জন্য স্বপ্ন দেখতে পারছি, বিষয় সেটি। সবার আগে স্বপ্ন দেখতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি একজন দক্ষ ব্যাংকার হব, এটি একই। তারপরে শিক্ষাগত যোগ্যতা, এটা তো থাকতেই হবে। এবং ব্যাংকে পরীক্ষাগুলো আসলে কিভাবে হয়, প্রশ্নগুলোর ধরনটা কি রকম হয়, সেইভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং ব্যাংকিং রিলেটেড কিছু কোর্স করা যেতে পারে, এবং সেই সাথে কম্পিউটার নলেজ, কম্পিউটার সম্পর্কে জ্ঞান রাখতে হবে, ইংরেজি সম্পর্কে জ্ঞান রাখতে হবে, এবং সমসাময়িক বিষয় সবকিছু মিলে একজন আহ, যার প্রস্তুতি নিচ্ছে, তাকে যেন আপডেট ক্যান্ডিডেট হতে হবে, একেবারে আপডেটেড। সবকিছু বিষয় মিলে সে যেন আপডেট থাকে, তাহলে কিন্তু ব্যাংকে একটা চাকরি পাওয়া সম্ভব হবে। জি স্যার, যারা এখনো স্টুডেন্ট বা সদ্য গ্রাজুয়েট, তারা ব্যাংকিং কেরিয়ারের জন্য কিভাবে প্রস্তুতি শুরু করবে? হ্যাঁ, প্রস্তুতি শুরু করবার জন্য সবার আগে খেয়াল রাখতে হবে যে আসলে আমি আহ, ওই ব্যাংকগুলোতে যে পরীক্ষাগুলো হয়, আগের সালে যে পরীক্ষাগুলো হয়েছে, এই পরীক্ষাগুলোর কোশ্চেনগুলো তাকে সংগ্রহ করতে হবে।
কোশ্চেনের ধরনটা কীরকম হয়, এবং সেই কোশ্চেনের ধরন অনুযায়ী তাকে কিন্তু আহ, প্রস্তুতি নিতে হবে। সেই সাথে সে ইচ্ছে করলে কিছু কোর্স করে নিতে পারে, ইংরেজির উপরে কিছু কোর্স করে নিতে পারে, কম্পিউটারের উপরে কোর্স করতে পারে, তারপর ব্যাংকিং রিলেটেড আরো অন্যান্য কোর্সগুলো সে করতে পারে, এবং সেই সাথে ব্যাংক সম্পর্কে ধারণা অর্জন করতে হবে যে একটা ব্যাংকের কার্যক্রমগুলো কি, ব্যাংক আসলে কি কি কাজ করছে, এবং একটা ব্যাংকের যে জনবলের যে ধারাবাহিকতা, মানে তাদের যে পদক্রম, এই বিষয়গুলো তাকে জানতে হবে। তারপর ব্যাংকের অভ্যন্তরে কি কি কাজ হয়, কাস্টমার রিলেটেড কি কি কাজ হয়, এই বিষয়গুলো তাকে কিন্তু আহ, জানতে হবে এবং এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এইভাবে একজন স্টুডেন্ট যে আসলে চাকরি প্রত্যাশী, সে যদি এইভাবে আহ, জ্ঞান অর্জন করতে থাকে এবং এইভাবে সে যদি তার বিষয়গুলোকে আরো আপডেট করে, দেশের সাথে, শুধু দেশ না, বিশ্বের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কেও ধারণা অর্জন করতে হবে। শুধু রিটেন পরীক্ষা পাশ করে গেলেই যে চাকরি হবে তা না, রিটেন পাশ করে যে ভাইভায় যেতে হবে এবং ভাইভায় তাকে উত্তীর্ণ হতে হবে। সেজন্য তাকে কিন্তু আরো বেশি আপডেট থাকতে হবে এবং সমসাময়িক বিষয়গুলো আরো বেশি আহ, ধারণা থাকতে হবে। তারপরে কিন্তু এভাবেই নিজেকে যখন সে দক্ষ একজন মানুষ হিসেবে তৈরি করবে, একজন দক্ষ একজন ক্যান্ডিডেট হিসেবে তৈরি করবে, তারপরে কিন্তু সে ব্যাংকে জব পাওয়ার জন্য উপযুক্ত হবে। জি স্যার, একজন গ্রাজুয়েট কিভাবে শুরু থেকে ব্যাংক সেক্টরে কেরিয়ার করতে পারে? হ্যাঁ, শুরু থেকে ব্যাংক সেক্টরে ক্যারিয়ার করবার জন্য যখনই সে ব্যাংকে প্রবেশ করলো, চাকরি পেয়ে নতুন একজন ব্যাংকার হিসেবে ব্যাংকে জয়েন করলো, তাকে কিন্তু শুরুতেই নিজেকে প্রমাণ করতে হবে যে আমি ব্যাংকে ঢুকেছি, এখন ব্যাংকে কাজ করছি। আমাকে কিন্তু শুরুতেই প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমি একজন দক্ষ মানুষ, এই প্রমাণটা দিতে হবে। এবং সেই সাথে তাকে শেখার মানসিকতাটা থাকতে হবে, যদি শিখতে চায় এই মন মানসিকতা কিন্তু থাকতে হবে। যোগাযোগ দক্ষতা, ব্যাংকে কিন্তু কাজ করতে গেলে অনেক চাপ নিয়ে কাজ করতে হয়, অনেক লোড নিয়ে কাজ করতে হয়। অন্যান্য অফিসে যেমন দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট একজন কাস্টমার আসলো, ইনস্ট্যান্ট তাকে সার্ভিসটা না দিলেও কিন্তু চলে। হয়তো একজন কাস্টমার আসলো, তাকে তার কাছ থেকে কাজটা বুঝিয়ে নিয়ে, ঠিক আছে আপনি 7 দিন পরে আসেন, আমি আপনার কাজটা আপনাকে 7 দিন পরে বুঝিয়ে দেবো। কারণ এই কাজটা, তার কাজটা নিয়ে 7 দিনের মধ্যে রেডি করে তাকে কাজটা পরে বুঝিয়ে দেওয়া হলো। কিন্তু একজন কাস্টমার যখন ব্যাংকে আসেন, তাকে কিন্তু বলার কোনো সুযোগ নেই যে আপনি পরদিন আসেন বা 7 দিন পর আসেন। তাকে তাৎক্ষণিক সার্ভিসটা দিতে হবে। সে টাকা তুলতে এসছে, তাকে তাৎক্ষণিক টাকা দিতে হবে। সে একটা অ্যাকাউন্ট খোলার জন্য এসেছে, তাকে তাৎক্ষণিক অ্যাকাউন্টটা খুলে দিতে হবে। এখানে কিন্তু পরে করে দেব, 7 দিন পরে আসেন, এই সুযোগ নেই। সুতরাং এখানে একটু লোড নিয়ে কাজ করতে হয়, একটু চাপ নিয়ে কাজ করতে হয়, এই মানসিকতাটা থাকতে হবে। আর একটি বড় বিষয়, সততা এবং নৈতিকতা। ব্যাংক যেহেতু একটি আর্থিক সেক্টর, অর্থ নিয়ে কাজ করা হয়, এখানে কিন্তু সততা এবং নৈতিকতা 100% থাকতে হবে। এখানে কিন্তু সততা যদি কেউ হারায়, নৈতিকতা যদি কেউ হারায়, ব্যাংক সেক্টরে সে ক্যারিয়ার করতে কখনোই পারবে না। এই বিষয়টা থাকতে হবে। তারপর শৃঙ্খলা, ব্যাংকিং কিন্তু শৃঙ্খলাটা মেনটেন করতে হবে। শৃঙ্খলা মেনটেন না করলে ব্যাংকিং কিন্তু ভালো ক্যারিয়ার করা সম্ভব হবে না। সেই সাথে ব্যাংকিং ডিপ্লোমা, ব্যাংকিং ডিপ্লোমা দুইটা পার্ট আছে, এই পার্ট দুটো কমপ্লিট করতে হবে। এই দুটাতে কিন্তু প্রমোশনের জন্য মার্কস থাকে, এই এই দুটো কমপ্লিট করতে হবে। এভাবে সে যদি ব্যাংকিং নলেজ গেদার করে, সে যদি ব্যাংকিং ডিপ্লোমা পাশ করে, সে যদি তার কর্মস্থলে দক্ষ হয়ে ওঠে, এবং আরো একটি বিষয় আছে যে তার যে সিনিয়র, তার যে অফিসার, তাদের সঙ্গে তার কিন্তু একটা লিয়াজো, তার যে একটা যোগাযোগ, তার যে ভালো সম্পর্ক, এটা কিন্তু থাকতে হবে। ব্যাংক নিয়ে চিন্তা মানে নতুন একটা চিন্তা, এই চিন্তাটার প্রতিফলন কিন্তু ঘটাতে হবে। আমার সিনিয়র যারা, আমি যেন তাদের মাঝে, তাদের সামনে গিয়ে আমার ব্যাংক নিয়ে আমি নতুন কি ভাবছি,
এই ভাবনাটার প্রতিফলন যেন ঘটাতে পারি, তাহলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। এবং ওই বিষয়গুলো যে ওই ব্যাংকিং ডিপ্লোমা থাকবে, দক্ষতা অর্জন করতে হবে, এবং কাস্টমারের কাছে সে যেন একজন ভালো কর্মী হিসেবে তৈরি হয়, এইভাবে হলেই কিন্তু ক্যারিয়ারটা আরো ডেভেলপ করা যায় এবং এগিয়ে যাওয়া যায় সামনের দিকে। ধৈর্য থাকতে হবে। স্যার, সোনালী ব্যাংক নতুন উদ্যোক্তাদের জন্য কি ধরনের ফাইন্যান্সিং সুযোগ সুবিধা দিচ্ছে? সোনালী ব্যাংক তো বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই সোনালী ব্যাংকের জন্ম ইতিহাস কিন্তু বাংলাদেশের জন্মের সঙ্গে সম্পৃক্ত। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, সেই সময় এই দেশে কিন্তু আর্থিক সেক্টরটাকে শক্তিশালী করবার জন্য একটি ব্যাংক তৈরি করার কিন্তু একটা প্রয়োজনীয়তা তৈরি হয়, যে একটা ব্যাংক দরকার, খুবই দরকার। তো তখন আহ, বাংলাদেশে তো নতুন কোনো ব্যাংক ছিল না। পাকিস্তানে কিছু ব্যাংকের শাখা এখানে ছিল। সেই শাখাগুলোর মধ্য থেকে ব্যাংক অফ পাকিস্তান, ব্যাংক অফ বাহাওয়ালপুর এবং প্রিমিয়ার ব্যাংক, এই তিনটা ব্যাংকের কিছু শাখাকে একত্রিত করে একটা নতুন ব্যাংক তৈরি করা হয়, নাম সোনালী ব্যাংক। তো তখন থেকে সোনালী ব্যাংকের যাত্রা শুরু, এবং সোনালী ব্যাংক আস্তে 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 বর্তমানে সারা দেশের একটি বৃহৎ ব্যাংকে পরিণত হয়েছে, যার শাখার সংখ্যা 1234টি। এবং সোনালী ব্যাংক সারা দেশের একেবারেই প্রত্যন্ত অঞ্চলে কাজ করে, পরে শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সোনালী ব্যাংক কাজ করে। তো সোনালী ব্যাংক যেহেতু সব জায়গায় কাজ করে, তাহলে আহ, এই মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে সোনালী ব্যাংকের ভূমিকা অবশ্যই বেশি হবে। তো সোনালী ব্যাংক সিএমএসএমই একটা সেক্টর আছে, এই সেক্টরের আওতায় তারা কটেজ, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তা, এই উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করে। তারপর সোনালী ব্যাংক নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করে। নারী উদ্যোক্তাদের মাঝে 25 লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দিয়ে থাকে। পুরুষ উদ্যোক্তা যারা, তাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দিয়ে থাকে। এছাড়া সোনালী ব্যাংক সরকারি কর্মকর্তা কর্মচারী যারা, তাদেরকে বাড়ি করবার জন্য হাউস লোন দিয়ে থাকে। তো এইভাবে সোনালী ব্যাংক কিন্তু দেশের প্রত্যেকটা সেক্টরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে এবং সেবা খাতে শুরু করে 180টি খাতে সোনালী ব্যাংক ঋণ দিয়ে থাকে, কৃষি ঋণ থেকে শুরু করে। তো সারা দেশে যেহেতু সোনালী ব্যাংক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেশের শহর গ্রাম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, সেজন্য সোনালী ব্যাংক আসলে দেশের সর্ববৃহৎ জনগোষ্ঠীকেই কিন্তু আর্থিক সেবাটা দিয়ে থাকে। স্যার, আপনি যেহেতু কবিতা আবৃত্তি ও বক্তৃতার সাথে যুক্ত, এটি আপনার ব্যাংকিং জীবনে কিভাবে সাহায্য করে? কবিতা আবৃত্তি, বক্তৃতা এবং এই ধরনের সাংস্কৃতিক বিষয়গুলো নিয়ে যে মানুষগুলো কাজ করে, সাধারণত তাদের আত্মবিশ্বাস বেশি হয়, তাদের যোগাযোগ দক্ষতা বাড়ে, এবং সেই মানুষগুলো নৈতিক ধৈর্যশীল হয়। তো এটা অবশ্যই আমার ক্যারিয়ারে, আমার ব্যক্তি জীবন এবং আমার কর্মজীবনে অবশ্যই এটা ইতিবাচক প্রভাব ফেলেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি যখন কাজ করতে যাই, ব্যাংকে যখন কাজ করি, ব্যাংকে তো আমি আগেও বললাম যে ব্যাংকে কিন্তু খুব প্রেশার নিয়ে কাজ করতে হয়, চাপ নিয়ে কাজ করতে হয়। তো সেখানে যে সংবেদনশীল সংবেদনশীল হওয়ার যে বিষয়টা, এবং সেখানে যে ধৈর্য ধারণ করার যে বিষয়টা, আহ, এটা কিন্তু আমি এই সেক্টর থেকেই পেয়েছি। এবং কাস্টমারদের সঙ্গে যে যোগাযোগ, তাদের সঙ্গে যে কথাবার্তা বলার ধরন, তাদেরকে যে হ্যান্ডেলিং করা, মেনটেন করা কাস্টমারদেরকে, তো এই কৌশলটা আমি এখান থেকে পেয়েছি। এবং আহ, সাংস্কৃতিক অঙ্গন কিন্তু মানুষকে নৈতিক করে তোলে, দেশপ্রেমিক করে তোলে। তো সেই ক্ষেত্রে নৈতিকতার শিক্ষা, এবং আমি
যে আমার কর্মস্থলে আমার কাজটার মধ্য দিয়ে যে দেশের জন্য কাজ করতে চাই, আমার এই কর্মে যে যে কর্মটি আমার জন্য রয়েছে, যে কাজটি আমি অফিসে বসে করি, এই কাজটির মধ্য দিয়ে যে আমি মানুষের জন্য কাজ করতে চাই, ওই কাজটি করার মধ্য দিয়ে যে আমি আমার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই, এই যে ধারণাগুলো, এই যে তাড়নাগুলো ভেতরের থেকে যে এই যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, এটা কিন্তু আমাকে এই সেক্টর শিখিয়েছে। তো প্রত্যেকটা যে কোনো মানুষই আমি বলবো যে যদি কালচারাল হয়, যদি সংস্কৃতিবান হয়, সেই মানুষটাকে যে কোনো কর্মে দেওয়া হোক না কেন, যেখানেই দেওয়া হোক না কেন, সেখানেই সে ইতিবাচক ভূমিকা রাখবে, সেখানেই সে ভালো কিছু করবে। এবং আরো একটি বিষয় আমি বলবো যে আহ ধরো যে একটা প্রতিষ্ঠানে 10 জন কর্মকর্তা বা কর্মচারী রয়েছে, এই 10 জনের মধ্যে যদি দেখা যায় যে একজন কালচারাল, সে গান করে, আবৃত্তি করে, নাচ করে বা কিছু একটা কালচারাল বিষয়ের সঙ্গে সম্পৃক্ত, তাহলে এই 10 জন আর বাকি সবাই সবাই কিন্তু, সবার যদি শিক্ষাগত যোগ্যতা বলা হয়, একই শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য আনুষঙ্গিক যোগ্যতা, মেধার দিক থেকে হ্যাঁ একই, কিন্তু কারণ একই মেধা দিয়ে তারা এখানে এসেছে, এখন আলাদা করতে হবে এই 10 জনকে, একজনকে আলাদা করতে হবে, তাহলে আমি কিভাবে আলাদা করব? ওই যে বিশেষ গুণটা যার থাকবে, ওই বিশেষ গুণটা দেখেই আমি কিন্তু তাকে আলাদা করতে পারবো। এবং যে কোনো সেক্টরে আমি দেখেছি যে যারা আসলে কালচারাল, তারাই দেখেছি যে সেখানে অগ্রণী ভূমিকা পালন করে এবং আহ, ওই যে কোনো প্রতিষ্ঠানের জন্য ভালো কাজগুলো তারাই করে থাকে। তো এই আমি এজন্য বলবো যে এই সেক্টরটা আমার জীবনে আহ সবসময় ইতিবাচক ভূমিকাই রেখে যায়। স্যার, আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে যেটা আপনাকে অনেক কষ্ট দিয়েছে? এটা যদি আমাদের কাছে শেয়ার করতেন তাহলে আমরা আমাদের জীবনেও সেটা একটা দিক নির্দেশনা হিসেবে কাজ করতো। আপনি যদি আপনার জীবনের একটা দুঃখের ঘটনা আমাদের শেয়ার করতেন। দুঃখ তো প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, সুখ এবং দুঃখ এটি থাকাই স্বাভাবিক। তো ঘটনা তো আছেই, অনেকগুলোই আছে। যেহেতু আজকে আমরা কেরিয়ার বিষয়ক একটি অনুষ্ঠানে রয়েছি, তো আমি আহ, এই চাকুরি রিলেটেড ঘটনাই বলি। আমি তো সোনালী ব্যাংকে কাজ করছি, সোনালী ব্যাংকে চাকরি করছি। তো আমি সোনালী ব্যাংকে যোগদান করি 2015 সালে। কিন্তু আমি সোনালী ব্যাংকে আহ, যোগদান করবার জন্য প্রথম যে পরীক্ষাটি দেই, সেটি হচ্ছে 2012 সালে। যদিও 12 সালে আমার চাকরি হয়নি, তো 12 সালে আমি প্রথম পরীক্ষা দিই। তো ওই পরীক্ষা দিতে যাওয়ার সময়ের একটা ঘটনা। আমি তো রংপুরে থাকি, পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় যেতে হয়। পরীক্ষার তারিখ যেদিন ছিল, আমি তার আগের রাতে রংপুরে বাসে উঠে রওনা দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য। তো ঢাকায় গিয়ে নামি, পরীক্ষা সকাল 10টা। আমি ঢাকায় গিয়ে যখন নামি তখন বাজে 9টা। এই যে যানজটের কারণে আমার এই সারা রাত গেছে এবং আমি 9টার সময় গিয়ে ঢাকায় নামি। তো আমি যত সময় যাচ্ছে তত আমার ভিতরে একটা আলোড়ন তৈরি হচ্ছে যে কেন যানজটটা ছুটছে না, গাড়িটা কেন এগুচ্ছে না। এভাবে যেতে 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 আমি ওখানে নামলাম, ওখান থেকে আবার লোকাল বাসে উঠে পরীক্ষা সেন্টারে গেলাম। পরীক্ষা সেন্টারে গিয়ে যখন পৌঁছাই তখন বাজে 10টা 30। 10টায় পরীক্ষা শুরু হয়েছে। 10টা 30-এ আমি ওখান থেকে নেমে পরীক্ষা হলে ঢুকলাম। পরীক্ষার হলে ঢুকে একবারে আমার রুম পর্যন্ত আমি গেলাম। এত দূর থেকে, রংপুর থেকে আমি ঢাকায় গিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষাটা না দিয়ে ফিরে আসি কিভাবে? একবার হল রুম পর্যন্ত গেলাম, রুম পর্যন্ত গিয়ে আমাকে তো আর ঢুকতে দেওয়া হচ্ছে না রুমে। তো আমি এখন যিনি ডিউটিতে রয়েছেন, তিনি আমাকে ঢুকতে দেবেন না। আমাকে বললেন যে, উনি আমাকে বললেন যে আমি তো ক্লোজ করে দিয়েছি, যতজন উপস্থিতি নিয়ে আমি ক্লোজ করে দিয়েছি, আমি তো আর পরীক্ষা দিতে দেব না, এতে কোনো সুযোগ নেই। তো আমি খুব অনুনয় বিনয় করলাম যে আমাকে পরীক্ষাটা অন্তত দিতে দেন, আমি এত দূর থেকে আসলাম, পরীক্ষাটা না দিয়ে ফিরলে খুবই খারাপ লাগবে, পরীক্ষাটা দেব। অনেক অনুরোধ এবং আমার চোখ দিয়ে পানি চলে আসলো যে আমি কেন পরীক্ষাটা দিতে পারছি না।
এটা আমার অপরাধ কি, আমার দোষ কি? যানজটটা কিন্তু ঢাকায়ও ছিল। ওই যে আমি লোকাল বাসে যখন আসি তখন প্রচুর যানজট। তারপর উনি আর কি সদয় হলেন। তারপর উনি কেটে ক্লোজ করেছেন, ওটা আবার ওপেন করলেন। ওপেন করে আমাকে একটা খাতা কোশ্চেন দিয়ে আমাকে বসালেন। পরীক্ষা দিচ্ছি। তো পরীক্ষায় যে লিখছি, লিখতে 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 ঘন্টা দিয়ে দিল। পরীক্ষা শেষ, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া বাকি রয়ে গেল। খাতা নিয়ে গেল। এখন এই যে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার বাকি রয়ে গেল, আমি কিন্তু যদি আধা ঘন্টা সময় পেতাম তাহলে কিন্তু আমি এই প্রশ্নগুলোর উত্তরও দিতে পারতাম। কিন্তু এই আধা ঘন্টার সময়ের অভাবে আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলাম না। এবং খাতা যখনই নিয়ে গেল তখনই আমার চোখ দিয়ে ঝরঝর পানি চলে আসলো। খুবই দুঃখজনক একটা ঘটনা। আমাকে এখনো ভাবায়, সোনালী ব্যাংকে যখন কাজ করি, যেই সোনালী ব্যাংকে আমি 2015 সাল থেকে কাজ করি, আমি হয়তো 2012 সাল থেকে কাজ করতে পারতাম। তো সোনালী ব্যাংক আমাকে আমি 3 বছর পিছিয়ে থাকলাম। তাতে কি হলো, ওই যানজটের প্রতি আমার তীব্র একটা ঘৃণা, ওই যানজটের প্রতি আমার তীব্র একটা বিতৃষ্ণা, যে এই দুঃখটা, এবং আমার ক্যারিয়ারের জন্য কিন্তু এটা খুবই নেগেটিভ একটা বিষয়। যে ক্যারিয়ারটাকে আরো বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম। 3 বছর যদি আমি এগিয়ে থাকি ব্যাংকে, আমি তো আরো অনেক দূর এগিয়ে থাকতাম। এটা তো আমার সারা জীবনের জন্য একটা পিছিয়ে থাকা। এই জীবনটা, এই দুঃখটা আমার কিন্তু সারা জীবনেই, আমি কাজ করি সোনালী ব্যাংকে, যখনই আমার কিভাবে সোনালী ব্যাংকে প্রবেশ করলাম, এটা যখনই ভাবি তখনই আমার ওই ঘটনাটার কথা মনে পড়ে। ওই দুঃখজনক ঘটনা, যে এই যানজট আমাকে এভাবে পিছিয়ে দিল। তো আমি আশা করব যে দেশের যে এই সমস্যা, বিশেষ করে ঢাকা শহর যে যানজট, এই যানজটটা যেন আস্তে 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 এই সমস্যাটা যেন সমাধান হয়, এবং মানুষ যেন তার সময়ের মূল্য পায়। এটা আমি সবসময় চাই যে প্রত্যেকটা মানুষ যেন তার সময়ের মূল্য পায়। জি স্যার, আপনার ঘটনাটি সত্যি দুঃখজনক, বেদনাদায়ক। অনেক স্টুডেন্ট আজকাল এই পরিস্থিতির শিকার হচ্ছেন। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনার আনন্দ ও সুখের একটা ঘটনা যদি আমাদের শেয়ার করতেন, তাহলে আমরা হ্যাঁ, অনেক এটাও লাভবান হতাম। আনন্দের ঘটনা যদি তুমি বলো, তাহলে এটাও কিন্তু ওই ঘটনাটার সঙ্গে সম্পৃক্ত। জি। আমি যখন ওই পরীক্ষাটা দিয়ে ফিরে আসলাম, ওখানে তো আর হলো না। তারপর আরো একটি পরীক্ষা আমি দিতে গিয়েছিলাম, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধী বিষয়ক ফাউন্ডেশনে, প্রতিবন্ধী বিষয়ক ফাউন্ডেশনে একটা প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র নামে কিছু কেন্দ্র আছে, তা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা। এই প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তায় যখন আমি পরীক্ষা দিতে যাই, পরীক্ষাটা দিয়ে তো আসলাম। তো আমার খুব আশা যে এই চাকরিটা আমার হবে, এবং আশায় থাকতে 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 আমি তখন বগুড়ায় থাকি, এবং বগুড়ায় আমি চাকরি করি একটা এনজিওতে চাকরি করি। তো এইভাবে আশায় আছি রেজাল্ট হবে, কবে হবে, হবে হবে। তারপর রেজাল্ট আসলো, আবার ভাইবা ডাকলো, ভাইবা দিয়ে আসলাম, ভাইবাও ভালো হয়েছে। তারপর আশায় আছি যে আমি কিন্তু, যখন আমি পড়ালেখা করি মাধ্যমিক থেকে শুরু করে কলেজ পর্যায় পর্যন্ত যখন পড়ি, তখন কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে আমার কোনো না কোনো সরকারি চাকরি হবে, কোনো না কোনো সরকারি চাকরি হবে। মানে আমি একটা চাকরি করব, এবং সেটা সরকারি চাকরিই হবে, বেসরকারি কোনো চাকরি আমি করব না। এই ইচ্ছা, এই প্রখর ইচ্ছাটা আমার কিন্তু ছিল। কিন্তু তখন আমি এনজিওতে চাকরি করছি, কিন্তু এনজিও চাকরিটা আমার জন্য নয়। আমি ওই চাকরিটি করছি, কিন্তু আমি মনে মনে বলছি যে এই চাকরিটা আমার জন্য নয়। আমার কোনো না কোনো সরকারি চাকরি হবে, এবং কোনো না কোনো সরকারি চাকরি আমার হতেই হবে। এই একটা দৃঢ় একটা ইচ্ছা আমার ছিল। তো তখন হঠাৎ করে একদিন রাত 2টা বাজে, তো আমি তো ঘুমিয়েছি। রাত 2টার সময় আমার মোবাইল, বেডের পাশে মোবাইল ছিল, হঠাৎ করে দেখি যে মোবাইল একটু বেজে উঠলো। ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে দেখলাম যে একটা মেসেজটা খুলে দেখি যে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পদে যে পরীক্ষা দিয়েছিলাম, ভাইবা দিয়ে আসলাম, তো সেই ভাইবায় আমি সিলেক্টেড, এবং আমার চাকরি কনফার্ম হয়েছে। এই মেসেজটা ওরা পাঠিয়েছে রাত 2টার সময়। তো মেসেজ পাওয়ার পরে আমি তো একটা চাকরি পেয়ে গেলাম, সরকারি চাকরি। এই যে আমি ওখানে, কিন্তু আমি জানি না, আমার অজান্তেই নাচানাচি শুরু করলাম, নাচ শুরু করলাম।
তো আমার সঙ্গে তো একজন ছিল রুমে, সে বলে, কিরে তুই পাগল হয়ে গেলি নাকি? এই তুই কি পাগল হয়ে গেলি? তুই এত রাতে রাত 2টার সময় উঠে নাচতেছিস কেন? তুই কি পাগল হয়ে গেছিস? তখন আমি বললাম যে এই ঘটনা, আমার চাকরি কনফার্ম হয়েছে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, এই জন্য আমি এই আনন্দে নাচতেছি। তো ওই ঘটনাটা, ওই সময়টা কিন্তু খুব সুখের একটা সময়, খুবই আনন্দের একটা সময়, যে আমার কিন্তু প্রথম সরকারি চাকরি শুরু ওখান থেকে। তারপরে আরো বেশ কয়েকটা চাকরি হয়েছে, ওগুলোর মধ্য দিয়ে এসে আবার 2015 সালে সোনালী ব্যাংক, এবং সোনালী ব্যাংকেই আমি স্থায়ী হই। এই হচ্ছে আমার ঘটনা। ধন্যবাদ স্যার। শেষে তরুণদের জন্য আপনার বিশেষ কোনো অনুপ্রেরণামূলক বার্তা আমরা জানতে চাচ্ছি। তরুণদের জন্য আমি বলতে চাই যে চাকুরি কিন্তু জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। একজন সফল মানুষ হওয়ার জন্য যে শুধু চাকুরি পেতে হবে, বিষয়টা কিন্তু সেরকম নয়। একজন সফল মানুষ হওয়ার জন্য সবার আগে ভালো মানুষ হতে হবে, মানবিক মানুষ হতে হবে। চাকুরি ছাড়া আমরা উদ্যোক্তা হতে পারি। উদ্যোক্তা যদি হই, তাহলে কিন্তু আমরা কিন্তু চাকুরি দিতে পারি মানুষকে, আরো 10 জন মানুষকে চাকুরি দিতে পারি। তাহলে আমি যে একজন চাকরিজীবী যদি হই, তার চেয়ে উদ্যোক্তা হওয়াটা কি বেশি ভালো নয়? কারণ একজন উদ্যোক্তা হলে কিন্তু আমার কাজ করা পরিধিটা আরো বেশি থাকে। এই জন্য চিন্তা ভাবনাটা সেভাবেই, লক্ষ্যটা সেভাবে স্থির করতে হবে যে শুধু চাকরি নয়, আমি যেন একজন সফল মানুষ হতে পারি। আর আমি, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি বলবো যে একজন সফল মানুষের কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তাকে নিজ নামে সমাজে পরিচিত হতে হবে। আমি আমার বাবার নামে যেন পরিচিত না হই, আমি আমার স্ত্রীর নামে যেন পরিচিত না হই, আমি আমার স্বামীর নামে যেন পরিচিত না হই, আমি আমার নামে পরিচিত হব। যখন বলা হবে মেঘা, মেঘা কার সন্তান বিষয় সেটা নয়, মেঘা কি বিষয় হচ্ছে সেটা। মেঘা একজন উপস্থাপিকা। এই নামে মেঘা যেন এভাবে নিজ নামে পরিচিত হয়, এটা কিন্তু সফলতার একটা বৈশিষ্ট্য। তরুণদের উদ্দেশ্যে আমার কথা থাকবে যে তাদেরকে এমনভাবে তৈরি হতে হবে যেন তারা সমাজে নিজ নামে পরিচিত হয়, এবং তারা তারা প্রত্যেকে যেন আত্মনির্ভরশীল হয়ে তৈরি হয়, এবং এমন জীবন তৈরি করতে হবে মৃত্যুর পর সমাজ যেন তাদের অভাব বোধ করে। আর তরুণদের জন্য বলবো, নিজের একাডেমিক ফলাফল ভালো করবার পাশাপাশি একটি চাকরি পাওয়ার জন্য নিজেকে দক্ষ করে তৈরি করা, নিজেকে স্কিল করে তৈরি করা, নিজেকে আপডেটেড রাখা, এটি আমার প্রত্যাশা থাকবে। ধন্যবাদ মেহেদী মাসুদ স্যারকে আপনার মূল্যবান সময় ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আজকের কেরিয়ার কানেক্ট পডকাস্ট ব্যাংক সেক্টরে কেরিয়ার গড়তে চাওয়া তরুণদের জন্য একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা হয়ে থাকবে। ধন্যবাদ মেঘা, তোমাকে ধন্যবাদ জানাই। সেই সাথে এই আয়োজনের পেছনে যারা কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যে সকল দর্শক শ্রোতা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। আমি লামিহা জান্নাত মেঘা। আবারও দেখা হবে নতুন কোনো কেরিয়ারের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।